আগরওয়ালের একটি পোস্ট আমরা ইতিমধ্যেই দেখালাম, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন। এবারে তাহলে এই জায়গা থেকে গিয়ে তো সুপ্রিম কোর্টের নির্দেশকে তাহলে তো অমান্য করা হলো, তাহলে কি সেই এই আরোদের বা ইয়ারোদেরকে কি প্রভাবিত করার বিষয়টা কি চলে আসছে সিইওর বিরুদ্ধে? তোমার থেকে আমি একটু আইনত বিষয়টা জানবো। দেখো, এইখানে বলি যে গত 20 তারিখ যে শুনানি সুপ্রিম কোর্টে হয়েছিল, সেখানে নির্বাচন কমিশনের বা যিনি আইনজীবী ছিলেন তিনি ঠিক এই বিষয়টি তুলেছিলেন যে রাজ্য সরকারের কাছে যাদেরকে ইআরও হিসেবে যে আধিকারিকদের নিযুক্ত করার কথা, যাদেরকে চাওয়া হয়েছিল, গ্রেড এ অফিসারদের কথা বলা হয়েছিল, সেখানে কোথাও রাজ্য সরকার অনেক ক্ষেত্রেই কারচুপি করেছে বা গ্রেড এ অফিসারদেরকে দেয়নি। এই নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিও করেছিলেন যে রাজ্যে কি গ্রেড এ অফিসার নেই, বা সাধারণত যারা বলা যায় যে আইএএস লেভেলের অফিসার, সেই ধরনের বা সাব ডিভিশনাল এসডিও লেভেলের যারা অফিসার থাকেন তাদেরকে ইআরও হিসেবে নিযুক্ত করার কথা, কিন্তু কোথাও সেখানে গ্রেড এ অফিসার না দিয়ে অন্য আধিকারিকদের দিয়ে কাজ করার চেষ্টা করা হয়েছে, এরকম একটা অভিযোগ বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে তোলা হয়েছিল। সেই জন্যেই এই যে কিন্তু রাজ্যের পক্ষ থেকে যদিও সেই বিষয়টিকে স্বীকার করা হয়নি, ফলে এই যে আদালতের মধ্যে পারস্পরিক কোথাও একটা বাদানুবাদ, পারস্পরিক দোষারোপ, সেখান থেকেই এই প্রস্তাবটা উঠে এসেছিল যে প্রাক্তন কোনো বিচারপতিদেরকে নিযুক্ত করা হোক, চূড়ান্ত সমস্যার যাতে সমাধান করা যায় এবং যাতে এসআইআর এর যে কাজ, সেই কাজটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেখানে যাতে যে এই যে পারস্পরিক দোষারোপের বলি হয়ে যাতে যারা প্রকৃত ভোটার, তাদের যাতে রোলে বা ইলেকটোরাল যে রোল তৈরি হবে, সেখানে যাতে নাম তাদের বাদ না যায় যদি প্রকৃত তিনি এই দেশের নাগরিক হন, সেটা সুনিশ্চিত করার জন্যেই এরকম একটা নজিরবিহীন সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। এবং সুপ্রিম কোর্ট নিয়োগ করেছিল বা সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছিলেন যে মিটিংয়ের পর বা জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করতে। সেই অনুযায়ী আমরা জানি যে গতকাল বৈঠক হয় দুপুরবেলা, এবং সেই বৈঠকের পর প্রধান বিচারপতির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল একটি বিজ্ঞপ্তি জারি করেন, যেখানে সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে জেলা যিনি বিচারক থাকবেন, জেলা জজের নেতৃত্বে জেলা জজের সঙ্গে ডিএম থাকবেন এবং সংশ্লিষ্ট জেলার এসপি তিনি এই বিষয় যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য এই 3 সদস্যের কমিটি তৈরি করে দিয়েছে শীর্ষ আদালত। শ্রেয়সী, মানস, আমি একটা প্রশ্ন করছিলাম তোমাকে, এরপর দেখো নির্বাচন কমিশন এতদিন এসআইআর এর কাজের তদারকি বা নজরদারিতে হচ্ছিল, এরপর কিন্তু কোর্টের তত্ত্বাবধানে কিন্তু এরপর থেকে এসআইআর এর কাজ হবে। এই যে এই পর্বটা কতটা জটিল এবং আর কতটা সমস্যার সম্মুখীন, বা সত্যি কি একটা সুষ্ঠুভাবে এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে তুমি মনে করছো? একেবারেই সুজয়, আমরা জানি যে কালকে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পর যে 3 সদস্যের কমিটি তৈরি করা হয়েছে, একই সঙ্গে বিপুল সংখ্যক, যেটা সূত্রের খবর, এই সংখ্যাটা সুনির্দিষ্ট নয়, বলা হয়েছে প্রত্যেক জেলায় প্রায় 15 থেকে 16 জন করে যারা ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক রয়েছেন, একই সঙ্গে যারা সদ্য হয়তো অবসর নিয়েছেন 6 মাস আগে, এই রকম বিচারকদেরকেও কাজে লাগানোর কথা বলেছেন বা কাজে কর্মে নিযুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। সেটা জেলা যিনি জাজ রয়েছেন, জেলা বিচারক, তিনি সেই বিষয়টি খতিয়ে দেখবেন। তার জন্য জেলা আদালতগুলোর বিচারকদের ছুটিও বাতিল করা হয়েছে, এবং যদি কেউ ছুটিতে থাকে তাকে জরুরি ভিত্তিতে 23 তারিখের মধ্যে কাজে যোগ দিতেও বলা হয়েছে। এমনকি যারা বিচারক, তাদের যদি ট্রেনিং থেকে থাকে, সেই ট্রেনিংকেও বাতিল করা হয়েছে, তার জায়গায় অন্য কাউকে এই সময় ট্রেনিংয়ে পাঠাতে বলা হয়েছে। ফলে তুমি বুঝতেই পারছো যে পুরো বিষয়টা যাতে অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এবং কোথাও এই যে পারস্পরিক বিশ্বাসযোগ্যতা দুই পক্ষের, রাজ্য এবং
নির্বাচন কমিশন কোথাও দোষারোপ চালিয়ে যাচ্ছে নিজেদের মধ্যে, এবং পারস্পরিক বা কোথাও সন্দেহের একটা যে পরিবেশ তৈরি হয়েছে, সেখান থেকে যাতে সাধারণ যিনি ভোটার তার নাম যাতে বাদ না যায়। একটু আগে শ্রেয়সী যেটা বলছিলেন যে কোথাও নামের যে আমাদের যে বাঙালিদের যে পদবি, সেই পদবির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছোট ছোট ভুল হয়েছে। সেই ভুলগুলো সেটা একেবারেই বা শুধুমাত্র যন্ত্রের, যেহেতু আমরা জানি যে এআই দ্বারা এই কাজ করা হয়েছে বলে এই ভুলগুলো বা সামনে এসেছে। এই ক্ষেত্রে যারা বাংলা জানে এবং বাংলা সংস্কৃতি সম্পর্কে যারা ওয়াকিবহাল, যারা একটুখানি এই পদবীর বিষয়গুলো জানে এবং বাংলা সংস্কৃতির সাথে দীর্ঘদিন ধরে যারা জড়িত, তারা যদি এই বিষয়ে স্ক্রুটিনি করে বা যাচাই করে, তাহলে এই সমস্যা অত্যন্ত সামান্য সমস্যা বলেই এর আগের দিনও বিচারপতি জয়মাল্য বাগচি তিনি সুপ্রিম কোর্টে যে শুনানির সময় উল্লেখ করেছিলেন। এবং তারপরেই আমরা জানি যে তারপরেই প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ মতোই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি কালকে বৈঠক করার পর ইতিমধ্যেই কমিটি তৈরি করা হয়েছে এবং সেই কমিটি ইতিমধ্যেই কাজ করতে শুরু করেছে। আজকে তাদের বৈঠকও রয়েছে, যেটা সূত্রের খবর যে কালকের মধ্যেই নির্বাচন কমিশন এই সমস্ত জেলা যারা বিচারক, জুডিশিয়াল অফিসার যারা রয়েছেন, তাদের প্রাথমিক যে ট্রেনিং দেওয়ার কাজ নির্বাচন কমিশন সেই কাজ সম্পন্ন করবে। এবং একেবারে মানুষ তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পোস্টটা দেখছি, সেটাতে এখনো আরো বেশ দুটো বিষয় তিনি তুলে ধরেছেন, যেটা নিয়ে আমরা আলোচনা করছি। সুজয়, দেখো দ্বিতীয় পয়েন্টে তিনি লিখেছেন যে এটি মাননীয় সুপ্রিম কোর্টের 9 ফেব্রুয়ারি 2026 তারিখের আদেশের স্পষ্ট উদ্দেশ্য লঙ্ঘন করে, যার দ্বারা স্পষ্টভাবে বলে যে চূড়ান্ত সিদ্ধান্ত শুধুমাত্র ইআরও তারাই নেবেন। এটি 20 ফেব্রুয়ারি 2026 তারিখে সুপ্রিম কোর্টের আদেশের ধারা 2O লঙ্ঘন করছে, যেখানে বলা হয়েছে যে যৌক্তিক অসঙ্গতি বা আনম্যাপড, বা যেটা লেখা রয়েছে এটার ইংলিশটা হচ্ছে আনম্যাপড বিভাগের অধীনে যাদের নোটিশ জারি করা হয়েছিল, তারা ভোটার তালিকার অন্তর্ভুক্তির জন্য তাদের দাবির সমর্থনে নথি জমা দিয়েছেন। এই দাবিগুলি ইআরও দ্বারা আধা বিচারিকা প্রক্রিয়ার মাধ্যমে বিচার করা প্রয়োজন। এবং 3 নম্বর যে পয়েন্টটা, সেখানে তিনি বলছেন যে এটি নির্বাচন কমিশনের নিজস্ব 24 জুন 2025 তারিখের আদেশ নাম্বার 23/2025 ইআরএস লঙ্ঘন করে, যার দফা নম্বর 2-এ স্পষ্টভাবে বলা হয়েছে যে এটি বিধানসভা নির্বাচন ক্ষেত্রের ইআরওর কোনো যোগ্য নাগরিক যাতে বাদ না পড়ে এবং কোনো অযোগ্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা না হয় তা নিশ্চিত করার জন্য দায়ী থাকবেন। সুজয়, একেবারে দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুটো পয়েন্টের মধ্যে একটা জিনিস সিও মনোজ আগরওয়ালকে তিনি বোঝাতে চাইছেন যে সুপ্রিম কোর্টের একটা যে নির্দেশ দিয়েছিল সেখানেও এইআরওদের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী দেওয়া হয়েছিল এবং এইআরওরাই চূড়ান্ত করবে প্রতিটা